বেসিক্যালি ক্লাস নাম্বার 1। প্রথমে হচ্ছে পাস কানেক্টেডনেস। ঋত্বিক একটা কাজ করিস তো, তোর ওই যে অ্যালজেব্রিক টপোলজি যে কোশ্চেন গুলো আছে না, তার মধ্যে সেকেন্ড যে কোশ্চেনটা যেখানে ওই 5-10টা মতো ওই হাফ পেপারের মতো কোশ্চেন আছে, ওটা গ্রুপে পাঠিয়ে দিস, ঠিক আছে? ওকে, এই গ্রুপে, আমাদের মাস্টার্স এর গ্রুপে, ঠিক আছে? আমরা ওই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করবো, অঙ্কগুলো অ্যাকচুয়ালি ভালো। Let X tau be a topological, any topological space, and আমরা বলছি যে I হচ্ছে 0, 1 with subspace topology. Subspace topology from তাহলে আমি একটা কন্টিনিউয়াস ফাংশন আমরা কি বলতে পারি, f যেটা হচ্ছে I থেকে x, এটাকে আমরা বলতে পারি কল্ড পাথ। কি বলতে পারি? পাথ কখন পাথ হওয়ার কারণ হচ্ছে আমরা এই ইন্টারভালটাই নেব, যে কোনো ইন্টারভাল নিতে পারি, কিন্তু যে কোনো ক্লোজড ইন্টারভাল, বেসিক্যালি এই ক্লোজড ইন্টারভাল 0, 1 এর সাথে হোমিওমরফিক, ফলে আমরা 0 নেব অ্যাজ ইনিশিয়াল, 1 মানে টার্মিনাল বোঝানোর জন্য। তাহলে এটাকে কল্ড পাথ f of 0 equals to initial point, f of 1 equals to terminal point. এরপরে আসছে পাথ কম্পোনেন্ট। x twiddle y if and only if আমি বলবো যে x আর y হচ্ছে রিলেটেড। কখন? আমরা অলরেডি টপোলজিতে সেমিস্টার 2 তে পড়েছি। কখন? যদি there exists a path from x to y that is f I to x continuous, ঠিক আছে? সেখানে অবশ্যই f of 0 হতে হবে x এবং f of 1 হতে হবে y, ঠিক আছে? স্টার্টিং এ x থেকে যাচ্ছে y। এই জিনিসটা দিস ইজ অ্যান আরএসটি রিলেশন, ঠিক আছে? এটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন, and then the equivalent relation will given us equivalent class. This equivalent relation, আমি একটু বেসিক জিনিসগুলো প্রথমে বলছি এর সাথে, দিয়ে আমরা জিনিসগুলোকে আস্তে আস্তে কানেক্ট করব। Then this equivalent relation will given us equivalent classes. এটা আমরা জানি, যেগুলোকে আমরা কি বলি পাথ কম্পোনেন্ট, which are called path component of x. Remark, f and g be two continuous function I to x, আমরা এটা নিচ্ছি f আর g কে দুটো কন্টিনিউয়াস ফাংশন নিচ্ছি। এই যে একটা ফাংশন, সেটা কোথা থেকে যাচ্ছে? I মানে হচ্ছে ক্লোজড ইন্টারভাল 0, 1, সেখান থেকে h অফ t কেমন ভালো করে লক্ষ্য করবে, খুব সুন্দর রিমার্ক, যে আমি যখন 0t লেস ইকুয়ালস টু হাফ, প্রথম হাফ রিজিয়নটা আমি গেলাম, তখন আমি পাচ্ছি হচ্ছে f of 2t, আর যখন আমরা দ্বিতীয় হাফটা গেলাম তখন আমি পাচ্ছি g of 2t minus 1। তুই খুব ভালো করে লক্ষ্য কর কি যদি তুই এখানে হাফের ভ্যালুটা বসাস, এখানে t equals to half বসাস, তাহলে তুই f of 1 পেয়ে যাবি। আর তুই যদি এখানে t equals to হাফটা বসাস, তাহলে তুই g of 0 পেয়ে যাবি। ফলে দুটো ফাংশনই কিন্তু f of 0 থেকে f of 1 অব্দি ভ্যালু অ্যাচিভ করছে, জিটাও f of 0 থেকে মানে জিটাও 0 থেকে 1 অব্দি, এফটাও 0 থেকে 1 অব্দি কিন্তু পুরো ভ্যালুটা অ্যাজিউম করছে, ঠিক আছে? এবং তুই লক্ষ্য কর হাফ পয়েন্টে তুই এখানে কি দেখতে পাচ্ছিস, যে 0 থেকে হাফ মানে পুরো ফাংশনটা কিন্তু অ্যাচিভ হয়ে গেল। যখন তুই 0 পুট করছিস তখন f of 0 পাচ্ছিস, যখন তুই হাফ পুট করছিস তখন f of 1 পাচ্ছিস, মানে 0 এবং 1 পুরো রিজিয়নটাকে ফাংশনটা কিন্তু অ্যাটেন্ড করেছে অ্যাজ ইজ ডোমেন। জি যখন তুই হাফ পুট করছিস তখন তুই 0 পাচ্ছিস, 1 পুট করলে তুই 1 পাচ্ছিস, মানে এটাও পুরোটা অ্যাটেন্ড করেছে, ঠিক আছে?
এখন এই আইডিয়াটাকে আমরা লাগাবো হচ্ছে হোমোটপি থিওরিতে। ওকে, এই আইডিয়াটাকে আমি লাগাবো হচ্ছে হোমোটপি থিওরিতে। ডেফিনেশন কাকে বলে? হোমোটপি। ইফ আমি বলছি এক্স থেকে ওয়াই দুটো টপোলজিক্যাল স্পেস, জিও বেসিক্যালি এক্স থেকে ওয়াই দুটো টপোলজিক্যাল স্পেসের মধ্যে একটা দুটো কন্টিনিউয়াস ম্যাপ। আমি বলছি এফ ইজ হোমোটপিক, এফ ইজ হোমোটপিক টু জি। এফ কে আমি বলছি হোমোটপিক যদি দেয়ার এক্সিস্ট এই যেটা ম্যাপিং থাকে যেটা হচ্ছে এক্স ক্রস আই থেকে ওয়াই তে। ঠিক আছে, এফ ইজ হোমোটপিক টু জি ইফ দেয়ার এক্সিস্ট এইচ যেটা হচ্ছে এক্স ক্রস আই থেকে ওয়াই তে, হোয়ার আই হচ্ছে আমাদের 0 1, such that h of x, 0, যখন তুই বলছিস x, 0 মানে এখানে তোর কাছে দুটো সেকশন আছে, একটা হচ্ছে x এর সেকশন, একটা হচ্ছে t এর সেকশন। টিটা হচ্ছে তোর প্যারামিটারটা যেটা তোকে চেঞ্জটা দেবে, তখন বলছিস তুই এটা f of x হচ্ছে। এবং যখন তুই বলছিস যে x equals to 1 তখন সেটা g of x হচ্ছে। This is true for all x belongs to capital X। ঠিক আছে, তা তুই ভালো করে লক্ষ্য কর, যখন 0 ছিল তখন f of x মানে ইনিশিয়ালি সেটা f of x ছিল, যখন সেটা 1 এ এলো তখন সেটা বেসিক্যালি কিন্তু g of x হয়ে গেল। তাই এখানে তুই লক্ষ্য করবি যদি এক্সটা তো কোনো চেঞ্জের কাজ করছে না, এক্স তো চেঞ্জ হচ্ছে না, এক্স একরকমই আছে। যদি আমি এই দুটো ফাংশনকে একটা নতুন নাম দিই এফ এক্স ডিপেন্ডেন্ট অফ টি, এভাবে নাম দিই, ফাইটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে বেসিক্যালি ফাই এক্সটা নিজেও একটা পাথ হয়ে যাবে, এই যা পাথ, তাই না? এটাও তো একটা পাথ। কিরকম পাথ? যেটা এফ অফ এক্স কে জি অফ এক্স এ চেঞ্জ করছে। ঠিক আছে, এফ অফ এক্স কে জি অফ এক্স এ চেঞ্জ করছে, কারণ এক্স এক্স ডিপেন্ডেন্সি এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু চেঞ্জটা হচ্ছে কে? টি, টি আমাদের চেঞ্জ হচ্ছে, এবং তার জন্যই অ্যাকচুয়ালি কিন্তু আমরা ফাংশনটার চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি। ফলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হোমোটপি হচ্ছে ইটসেলফ একটা পাথ। F is called a homotopy between F and G। ঠিক আছে, F is called a homotopy between F and G। ঋত্বিক কোশ্চেনটা পাঠিয়ে দিয়েছিস ওখানে? কারণ ওইটা এইটা ওই ব্যাচেই এই ব্যাচেই ডিসকাস করতে হবে, এটা রিসার্চের ব্যাচে ডিসকাস করা যাবে না অ্যালজেব্রিক টপোলজির কোশ্চেনগুলো, কারণ এটা খুবই হাই স্ট্যান্ডার্ড। মানে হাই স্ট্যান্ডার্ড ইন দ্যাট সেন্স রিসার্চের ব্যাচের জন্য হাই স্ট্যান্ডার্ড নয়, রিসার্চের ব্যাচের জন্য তাহলে আমাকে ওটা এস্টাবলিশ করতে হবে আগে অ্যালজেব্রিক টপোলজির পুরো আইডিয়াটা। ঠিক আছে, তো সেটা একটা ডিফারেন্ট সময় লাগবে, সেটা তোর সময়ের মধ্যে আসবে না। ঠিক আছে, তোর তো এই সেমিস্টারেই লাগবে ওটা অ্যালজেব্রিক টপোলজি। ওখানে যদি আমরা অ্যালজেব্রিক টপোলজি যে নোশন গুলো আলোচনা করব বলেছি, তো সেইগুলো আসতে অনেক সময় লাগবে, সেই জায়গাগুলো এটা গ্রুপে পাঠিয়ে দিস। মানে অ্যালজেব্রিক টপোলজি এবং ক্যাটাগরি থিওরি আমাদের পোর্শনটা রিসার্চের গ্রুপে আলোচনা হবে, কিন্তু এই কোশ্চেন গুলো খুবই অন্য রকমের। ঠিক আছে, এগুলো এমএসসি বেসড কোশ্চেন, বলে আমরা এগুলো এখানে আলোচনা করব। বলতো হোমোটপি বিটুইন এফ এন্ড জি নোটেশন। ঠিক আছে তো ঋত্বিক, তোর কথা শোনা যাচ্ছে না। এফ এফ ইজ হোমোটপিক টু জি। রিমার্ক, আমাদের এখানে রিমার্কটা কি? বলছি যে এফ যদি হোমোটপিক টু জি হয় এবং জি ইজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের পরবর্তী নিয়ম, তাহলে আমরা বলবো এফ ইজ নাল হোমোটপিক। ঠিক আছে, নাল হোমোটপি। আমরা এখানে অলরেডি দেখে নিলাম যে হোমোটপি ইটসেলফ আ পাথ। ঠিক আছে, যে কিভাবে চেঞ্জটা হচ্ছে সেটা দেখানোর একটা ফাংশন ছিল, এই একটা ফাংশন ছিল এফ, যার ইনিশিয়াল এবং স্টার্টিং পয়েন্টটা যা, অন্য একটা ফাংশন হচ্ছে জি, তারও ইনিশিয়াল এবং স্টার্টিং পয়েন্টটা তাই। তাহলে ফাংশনটা ক্রমশ ক্রমশ চেঞ্জ হচ্ছে, এফ এভাবে চেঞ্জ হতে হতে এই যে চেঞ্জটা,
সেটা দেখাচ্ছে হচ্ছে আমাদের হোমোটপিক। এই চেঞ্জটা দেখাচ্ছে হচ্ছে আমাদের হোমোটপিক। এক্সটা এখানে বেসিক্যালি ফিক্সড, ফলে আমি এক্ষুনি বললাম সেটা হচ্ছে এইটা আলটিমেটলি একটা ফাংশন অফ টি বেসিক্যালি, কারণ এক্সটার চেঞ্জটা অতটা এখানে এফ অফ এক্স এর জি অফ এক্স এর ভ্যালুর জন্য, ফলে এক্স ডিপেন্ডেন্সি আছেই কিন্তু মেন চেঞ্জটা টি দেখাচ্ছে। ফলে যখন টি ইকুয়ালস টু জিরো তখন ফাংশনটা ছিল এফ অফ এক্স, টি ইকুয়ালস টু ওয়ান ফাংশনটা হলো জি অফ এক্স, ফলে আলটিমেটলি এফ থেকে জি এর চেঞ্জ এটা আমরা দেখতে পেলাম, ফলে হোমোটপিক ইটসেলফ আ পাথ। ঠিক আছে, এখন যদি জিটা কনস্ট্যান্ট হয়, নোটেশন হচ্ছে এটা, এখানে অ্যাকচুয়ালি অনেকে এই নোটেশনটা ইউজ করে, এর উপর একটা এইচ সাইন দিয়ে দেয়, এইচ, এইচ মানে হচ্ছে এইচ ইজ দ্য হোমোটপিক। তাহলে এফ হোমোটপিক টু জি এন্ড জি ইজ কনস্ট্যান্ট, তাহলে এই এফ আমি ইজ নাল হোমোটপিক। এফ ইজ হোমোটপিক টু জি এন্ড এফ ইজ কনস্ট্যান্ট, এটাকে আমরা বলবো নাল হোমোটপিক। কারণ তার মানে এফটা প্রথমে এক নাল হোমোটপিক মানে কিন্তু এফটা ইকুইভ্যালেন্ট টু জি হচ্ছে আন্ডার হোমোটপিক। এর মানে এটা কি, মানে প্রথমে ফাংশনটা কনস্ট্যান্ট ছিল না, কিন্তু ধীরে ধীরে ফাংশনটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল, এটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, এবার যদি আমরা জিওমেট্রিক্যালি বলি, জিওমেট্রিক্যালি তাহলে এখানে জিওমেট্রিক ইনটিউশন হচ্ছে two paths with common and common endpoints, common endpoints are called homotopic। দুটো পাথ কেন, কারণ এফ আলটিমেটলি জি আলটিমেটলি দুজনেই হচ্ছে কিন্তু এটা পাথ হোমোটপিক, মানে পাথের আইডিয়া, মানে কেন হোমোটপিকে আমরা পাথই বলি, যে দুটো পাথ আছে যার এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট দুটো সেম। ঠিক আছে, তাহলে এই যে চেঞ্জটা এখানে আমরা দেখতে পাবো সেইটাই হোমোটপিক। তাহলে ইফ ওয়ান ক্যান, খুব গুরুত্বপূর্ণ কথা, ওয়ান ক্যান কন্টিনিউয়াসলি deformed one can continuously deform into other, one can continuously deform into other, leaving the endpoints fixed and remaining within its defined region। বোঝা গেল, এন্ড পয়েন্ট গুলো ফিক্স রেখেছে কিন্তু ডিফর্ম হয়েছে, প্রথমে ফাংশনটা একটা ফাংশন দেখতে ছিল এরকম, সেটা ক্রমশ এরকম হয়ে গেছে, বুঝতে পারছি, এন্ড পয়েন্ট গুলো দুজনেরই সেম। তাহলে এখান থেকে এরকম ভাবে চেঞ্জ হতে 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 এক মিনিট দাঁড়া, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, ক্রমশ ডিফর্মড হয়েছে, ডিরেক্টলি হয় না এগুলো, ধীরে ধীরে হয়। এবার হচ্ছে স্ট্রেট লাইন হোমোটপিক, কি সেই জিনিসটা, এক নম্বর
স্ট্রেট লাইন হোমোটপি বলেছে এফ অফ এক্স হচ্ছে এক্স এবং জি অফ এক্স মানে আইডেন্টিটি এবং একটা হচ্ছে জি, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আমরা কি রিলেশন নিয়ে আসতে পারি? ভালো করে লক্ষ্য কর, যদি আমরা এখানে ডিফাইন করি ক্যাপিটাল এফ, যেটা বেসিক্যালি আর এন ক্রস আই থেকে আর এন এ, তাহলে বাই f of x equals to 1 minus tx, এইটা আমি ডিফাইন করলাম। তুই ভালো করে লক্ষ্য কর, যদি তুই টিটাকে 0 বসাস তাহলে তুই এক্স এফ অফ এক্স পেয়ে যাবি, টিটাকে 1 বসালে তুই 0 পেয়ে যাবি। সিম্পল লজিক। তাহলে এটাও আলটিমেটলি হোমোটপিক হয়ে গেল না? ঠিক আছে, এবার দেখ এখানে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে যে ইউনিক হোমোটপিক, ঠিক আছে? রিমার্ক homotopy is not unique। এখান থেকে কি বোঝা যায়? জি এক্স টি 1 মাইনাস টি স্কোয়ার এক্স, এইটাও আমি নিতে পারি। সেম কাজ হবে আমার এখানে, এটাও আমাকে হোমোটপি ডিফাইন করে দেবে। ওকে, সেম কাজ। ওকে, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে আইডিয়া, দেখ এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? y ইকুয়ালস টু mx এর ইকুয়েশন না এটা? তো স্ট্রেট লাইন হোমোটপি তুই এখান থেকে ড্র করবি। হুম, আচ্ছা তুই একটা কাজ কর ঋত্বিক, তুই আপাতত কোশ্চেনটা পাঠাস না করবে, ঠিক আছে? ঠিক আছে। এখন কোশ্চেন আমরা এখানেই, কারণ আমাদের আলোচনাটা করতে হবে, কারণ রিসার্চের ব্যাতে অ্যালজেব্রিক টপোলজি একদম শেষে হবে, কারণ এতে ক্যাটাগরি থিওরি আছে তো। ফলে ক্যাটাগরি থিওরি হচ্ছে একদম মানে অ্যানালিসিসের বাবা। ফলে ওটা এই মুহূর্তে আলোচনা করা ইম্পসিবল, কারণ আমাদের বেসিক কনস্ট্রাকশন গুলো দরকার, টপোলজির সমস্ত রকমের আইডিয়া গুলো দেখতে হবে। ফলে কোশ্চেনটা আমি ফরওয়ার্ড করব, কিন্তু কোশ্চেনটা এতে থাকলে চলবে না। এই কোশ্চেনটা আবার এই গ্রুপ থেকে পুরো ইউনিভার্সিটি গ্রুপে ছড়িয়ে যাবে, ফলে সবার আগে সেটা হতে দিলে চলবে না। তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে, একটা ওয়াটারমার্ক বানিয়ে দিতে হবে, বুঝতে পেরেছিস? নাহলে খুব মুশকিল হবে। আচ্ছা দাদা, বলছি যে ওই যে কোশ্চেনটা ওটাও আমি একটা গ্রুপ থেকেই পেয়েছি, ওগুলো করার জন্য কি কি প্রি রিকুইজিট দরকার, মানে অ্যালজেব্রিক টোপোলজি পুরোটা? এখানে মানে সেকেন্ড এক্সারসাইজ সেট 1 নাকি এক্সারসাইজ সেট 4? তুই আমাকে যতগুলো সেট আছে সবগুলোই পাঠা, কারণ এগুলো থরলি আমাদের আলোচনা করতে হবে, বুঝতে পেরেছিস তো? এখানে ঠিক আছে। এখানে এক্সারসাইজ সেট 1টাই খুব মারাত্মক, কারণ এটা প্রজেক্টিভ স্পেসের উপরে প্রচুর অঙ্ক রয়েছে এখানে, ঠিক আছে? বিশেষ করে 4 নম্বর অঙ্কটা খুব ভালো প্রজেক্টিভ স্পেসের অঙ্ক। প্রথম অঙ্কটা R2/Z2, এটা বেসিক্যালি R ওভার Z যে আইসোমরফিক হয় S1 এর সাথে, তুই গ্রুপ থিওরিতে পড়েছিস নিশ্চয়ই, সরি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটার আইডিয়াটাকে R2/Z2 তে ইউজ করা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি মানে চারটিখানি অঙ্ক নয়। লাস্টের কোশ্চেন নাম্বার 9 যেটা, তাই না, ওটা অ্যাকচুয়ালি হোমোলজি আর হোমোটপির মিক্স। কোশ্চেন নাম্বার 6টাও প্রজেক্টিভ স্পেস, কোশ্চেন নাম্বার 5টাও প্রজেক্টিভ স্পেস। এখানে 3টে আচ্ছা প্রজেক্টিভ স্পেসের অঙ্ক আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এই সি ডেল্টা এন এগুলো কিসের নোটেশন, একটু বুঝতে পারছি? ডেল্টা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন, হোমোলজিতে পড়বে। এই একদম লাস্টের আচ্ছা। অঙ্কটা তো 9এরটাই কথা বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। হোমোলজি এটা হচ্ছে মিক্স, হোমোলজি হোমোটপি থিওরি, এটা হচ্ছে হোমোলজি, এটা ট্রায়াঙ্গুলেশন। ডেল্টা এন, ডেল্টা এন প্লাস 1, ঠিক আছে? ট্রায়াঙ্গুলেশন সিম্পলিশিয়াল কমপ্লেক্স, সেইটার আলোচনা আর কি, ঠিক আছে? তুই এটা আমাকে আইএসআই এর এম ম্যাথে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন সেট। এক্সপেক্টেড, এটা ওরা এরকমই কোশ্চেন দেওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি কোর অ্যালজেব্রিক টপোলজির কোশ্চেন। বাকিগুলো তুই গ্রুপে পাঠাস না, বাকিগুলো সব আমাকে পার্সোনালি পাঠা, ঠিক আছে? ঠিক আছে। আমি একটা আচ্ছা আচ্ছা, মার্জ ঠিক আছে। পিডিএফ হ্যাঁ বানাবো, ঠিক আছে? এটা আইএসআই কলকাতার কোশ্চেন তো, বলে হ্যাঁ, এটা এগুলো সব ওদের অ্যাসাইনমেন্ট দেয়, আরো আমার কাছে কালেকশন আছে, আমি তোকে পরে পাঠাবো। তুই আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠা, এগুলো গ্রুপে দিস না, ঠিক আছে? ঠিক আছে। হুম,
এগুলো থরলি ডিসকাস করতে হবে। এর মধ্যে কিছু কোশ্চেন আমাদের এই ক্লাসে ডিসকাস করতে হবে বলে তখন আমি নিজেই শেয়ার করবো বড়, এখন দেওয়ার দরকার নেই। ঠিক আছে। কারণ এগুলো এখন দেওয়া মানেই পুরো সমস্ত ইউনিভার্সিটিতে সার্কুলেট হয়ে যাবে, এদের কোনো নেই, এখন সার্কুলেট করার কোনো দরকার নেই। লোকজন অ্যালজেব্রিক টপোলজিটা সবে প্রথমেই দেখছে, তো একটু দেখে নিক, তারপরে বুঝতে পারবে কত ঝাঁজ। এটাই তো মুশকিল, লোকজন বড্ড অ্যালজেব্রিক টপোলজিকে হেও চোখে দেখছে, লোকজন দেখতে বুঝতে পারছে না এর কত ঝাঁজ আছে। কাসুন্দিতে অনেক ঝাঁজ থাকে, তাই না? এটা খুব খুব পুরনো কাসুন্দি, কাসুন্দি যত পুরনো হয় তত ঝাঁজ বাড়ে, ঠিক আছে? তো এটা এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি জ্বর হয়েছে তো, তাই কাসুন্দির আইডিয়াটাই প্রথমেই মাথায় এলো। হোমোটপি ইজ নট ইউনিক। জ্বরটা কমছে না, মানে আমি গতকাল আর অ্যান্টিবায়োটিকটা খাইনি। অ্যান্টিবায়োটিক খেতে তো ভালো লাগে, পরশুদিন দুটো খেয়েছি, কালকে আর খাইনি। আজকে আবার, কালকে আবার রাত থেকে আবার একটু অস্বস্তি বোধ শুরু হচ্ছিল, আবার জ্বর, মানে জ্বরটা ভেতর ভেতর আছে কিন্তু আবার ফিরে আসছিল। না, ব্লাড টেস্ট এখনো করাইনি। ব্লাড টেস্টটা অ্যাকচুয়ালি দিল্লি, তো ওটা কলকাতা হলে আমি খুব তাড়াতাড়ি করিয়ে নিতাম, কিন্তু দিল্লি এখানে প্রথমত ব্লাড টেস্টের চার্জ প্রচুর হাই, আর দ্বিতীয়ত সব যে কোথায় ভালো হয় এখানে প্রচুর ভেজাল জায়গাও আছে, যারা টাকা প্রচুর নেয় কাজের কাজ কিছু করে না। একটা আছে আমাদের ইউনিভার্সিটির নিজস্ব, ঠিক আছে, ওইটাতে আবার কার্ড ফার্ড বানাতে হবে 250 টাকা দিয়ে, সুপারভাইজারের সিগনেচার ওসব কিছু করে। তো প্রাইমারি একটা ব্লাড টেস্ট ভেবে যদি কাল পরশুতেও না কমে, তাহলে একটা প্রাইমারি ব্লাড টেস্ট একটা করিয়ে নেবো। আর তারপরে আমি ওই ইউনিভার্সিটি একটা আছে WUS, ওটা খুব ভালো, ঠিক আছে। তা তুমি আমাকে বলেছিলে সেই অনলাইন একটা সেই অ্যাপ ছিল না ব্লাড টেস্ট করে, হ্যাঁ ইজি হ্যাঁ বলে। জানি, ওটা ওটা ফার্মাইজি আমি নিজেও ইউজ করি, কলকাতাতে ইউজ করেছি, দিল্লিতেও একবার ইউজ করেছি। কিন্তু ব্যাপারটা কি বলতো, ফার্মাইজি চার্জটা বড্ড বেড়ে গেছে, আর আমার কাছে এখন একটুখানি পয়সার হ্যাঁ চাপ আছে, ঠিক আছে। দিল্লিতে চার্জটা আরো বেশি হাই, ফলে ফার্মাইজিটা আচ্ছা। অনেক বেশি পড়ে যাবে। আর এখানে ফার্মাইজিতে কি বলতো, দুটো তিনটে টেস্ট হয় না, তো আমাকে পুরো কম্প্রিহেন্সিভ ফুল টেস্টটা নিতে হবে, সেটা আমার জন্য এই মুহূর্তে হ্যাঁ ওদের প্রয়োজন নেই, ঠিক প্যাকেজ আছে। আছে ওদের। পুরো প্যাকেজ, মানে আমি 2000 টাকা খরচা করে আমি পুরো এটা করাবো কেন যখন আমার দরকারই নেই ওটা, ঠিক আছে। ফার্মাসিতে শুধুমাত্র পার্টিকুলার টেস্টটা হবে না, যে আমার শুধু একটা চেক করবো, সেটা হবে না, এটাই হচ্ছে মুশকিল, লস হয়ে যাবে। তো হোমোটপি ইজ নট ইউনিক, এটা গেল। আচ্ছা চলে আসা যাক এখানে, এরপরে আরো কিছুটা সময় যাক, তারপরে আমি অ্যালজেব্রিক টপোলজির কোশ্চেন গুলো দেবো। অ্যাকচুয়ালি তোর 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 না, বলো ওটাকে, শিবপুর কলেজ, তাই তো? হ্যাঁ দাদা। নেই দিচ্ছে, এটা তো পরীক্ষার হিসাবে দিয়েছে নাকি অ্যাসাইনমেন্টে দিয়েছে? অ্যাসাইনমেন্টেই দেবে, এটা পরীক্ষায় দেবে না। না না, আমাদের কলেজে দেয়নি এসব, আমাদের তো অ্যালজেব্রা টোপোলজি কোর্সই নেই। ও বাট আমি আচ্ছা। থিসিসটা করছি অ্যালজেব্রা টোপোলজির উপর। ও আই সি। হ্যাঁ তুই তো বলেছিলি। আচ্ছা, তাহলে আমরা যদি দুটো ফাংশন নিচ্ছি, দেখ এইভাবে ফাংশন, এটা কনভেক্স কম্বিনেশন না, কনভেক্স কম্বিনেশন দেখ। হ্যাঁ এখন দেখ হ্যাঁ কনভেক্স কম্বিনেশনের মধ্যে দুটো ব্যাপার থাকে, কনভেক্স কম্বিনেশন একটা লিনিয়ার কম্বিনেশন, আর লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে লাইন, তাই না? ফলে এটাও স্ট্রেট লাইন হোমোটপির মধ্যেই পড়ে, এক্সাম্পলের মধ্যে, ঠিক আছে, কনভেক্স কম্বিনেশন। এবং তুই এখানে লক্ষ্য করবি, এই তুই এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 করিস, মানে তুই টি ইকুয়ালস টু 0 নিস, তাহলে তুই জি অফ এক্স পেয়ে যাবি। আর যদি তুই এফ অফ এক্স ইকুয়ালস টু 1 নিস, তাহলে তুই এফ অফ এক্স পেয়ে যাবি, স্মল এক্স পেয়ে যাবি, ফর অল এক্স, ফর অল এক্স। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেলাম, এফ ইজ হোমোটপিক টু জি অফ এফ। এখানে সেকেন্ড এফ আসছে, ইট ডাজন্ট ম্যাটার, মানে তুই যদি বলিস আমি এইটা থেকে এইটা বানাবো, ঠিক আছে, এইভাবে 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 চেঞ্জ দেখাতে দেখাতে, কিন্তু তুই তো উল্টোটাও করতে পারিস,
তুই উল্টোটাও করতে পারিস, তুই এটা থেকে তুই এটা বানাচ্ছিস, এইভাবে 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 চেঞ্জ কর। তো এভরিথিং ইজ পসিবল, কারণ হোমোটপি আলটিমেটলি ইকুইভ্যালেন্ট রিলেশন। ঠিক আছে, ফলে দুটো ওয়েই পসিবল। এখন নোট, তাহলে এটাও একটা স্ট্রেট লাইন হোমোটপি। নোট দ্য domain of f and g need not be Rn. So the domain of f and g need not be Rn and can be replaced by any. তবে অ্যাকচুয়ালি তোর যে তুই যে কোশ্চেন গুলো, বিশেষ করে এক্সারসাইজ 1, আমি এক্সারসাইজ 4 এ যাচ্ছি না, কারণ এক্সারসাইজ 4টা অনেক কিছু আলোচনার দরকার। তবে এক্সারসাইজ 1 থেকে শুরু করলে কোশ্চেন গুলো করা যাবে, কিন্তু কোশ্চেন গুলো কঠিন না, মানে ইম্পসিবল নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে প্রচুর কঠিন কোশ্চেন তা কিন্তু নয়। থিওরিটিক্যাল রেসপেক্টে অ্যালজেব্রাকে খুব মানে ইন ডেপথ ইউজ করেছে। ঠিক আছে, যদি কোশ্চেন গুলো তুই দেখিস, ওখানে অ্যালজেব্রা খুব ইন ডেপথ ইউজ করে টপোলজিক্যাল কনস্ট্রাকশন গুলো দিয়েছে। কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড, এটাই হচ্ছে ব্যাপার। দাদা বলছি, ওই আর্টিয়া ম্যাকডোনাল্ডের কোনো বই আছে কি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার নামটা বল। আর্টিয়া ম্যাকডোনাল্ড, ওই কম্পিটিটিভ অ্যালজেব্রা সম্বন্ধে ওই বইটা খুব ফলো করে। আতিয়া, এইটা? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আছে তো। আমি এনার একটা পেপারের ওপর কাজ করেছি, মানে আমার এই ফার্স্ট যে পেপারটা, ওটাতে দেখবি আতিয়ার রেজাল্ট আছে। হ্যাঁ, ওনার নন কমিউটেটিভ জিওমেট্রিতে কাজ আছে। ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি উনি বেসিক্যালি কাজ করেছেন, উনি অনেকটা মানে ফিজিক্স ওরিয়েন্টেড কাজ করেছেন। ঠিক আছে, ইন্টারডিসিপ্লিনারি কাজ করেছে। মানে ইন্টারডিসিপ্লিনারি কাজগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন কমিউটেটিভ জিওমেট্রিতেই হয়। যেমন আমার ফার্স্ট পেপারটাও কিন্তু আলটিমেটলি তাই। ঠিক আছে, ইউক্লিডিয়ান জিওমেট্রি পাবি না। মোবিয়াস ব্যান্ডের জেড ডেগ অ্যাকশন, যেটা অ্যালজেব্রিক টপোলজি, ওটা কিন্তু নর্মাল ওরিয়েন্টেবল সারফেস নয়, নন ওরিয়েন্টেবল সারফেস। ঠিক আছে, ফলে নন কমিউটেটিভ জিওমেট্রির মধ্যে পড়ে, ডিরেক্ট স্ট্যান্ডার্ড জিওমেট্রির মধ্যে পড়ে। ইউক্লিডিয়ানের মধ্যে তো একদমই না। ঠিক আছে, রিমানিয়ান জিওমেট্রি। আচ্ছা সেটা খুব ভালো বই। আতিয়া খুব ভালো একজন মানে রিসার্চ। আচ্ছা দাদা বলছি, নন কমিউটেটিভ জিওমেট্রি আর কমিউটেটিভ জিওমেট্রির মধ্যে ডিফারেন্সটা কি? অনেক বড় ডিফারেন্স, অনেক বড় ডিফারেন্স, মানে এটা একটা ক্লাস লেগে যাবে। খুব ছোট করে বললেও দেখ দেখ সবার আগে জিওমেট্রি হচ্ছে, যখন জিজ্ঞেস করেই ফেললি, আমি বিস্তারিত আমরা রিসার্চের ক্লাসে আলোচনা করবো। আমি তোকে একটা শর্ট ঠিক ব্রিফ আছে এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে তো, কারণ এখানে আমি পুরোটা বলছি না, এটা এটা হচ্ছে এমনিতেই। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে, তাহলে তাহলে তুমি দাদা রিসার্চই বলো, অসুবিধা নেই। না না, শুনে নে একটুখানি, ছোট করে শুনে নে, বাকিটা আমরা ওখানে ডিসকাস করবো। ওরও ওখান থেকে অঙ্কিতারও একটা ইন্টারেস্ট আসতে পারে। দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, সেটা হচ্ছে দেখ, নন কমিউটেটিভ এবং নন কমিউটেটিভ কিন্তু একটা মানে স্ট্যান্ডার্ড টার্মিনোলজি নয়। মানে তুই বলতে পারিস যে যে টার্মিনোলজি গুলো যেগুলো আমরা ডিফাইন করি, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আসে কোত্থেকে। প্রথমত কমিউটেটিভ জিওমেট্রি অ্যাকচুয়ালি যার উপর বেস করে তৈরি, সেটা হচ্ছে কমিউটেটিভ অ্যালজেব্রা। কিন্তু কমিউটেটিভ অ্যালজেব্রা কার? ফাংশনের। ঠিক আছে, মানে এফ অফ এক্স জি অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স এফ অফ এক্স। ঠিক আছে, অ্যালজেব্রা অফ ফাংশন, কমিউটেটিভ অ্যালজেব্রা অফ ফাংশন, বিশেষ করে কন্টিনিউয়াস ফাংশন, স্মুথ ফাংশন অর পলিনোমিয়াল বলতে পারিস। ঠিক আছে, যে যার মধ্যে তোরা অ্যালজেব্রিক জিওমেট্রির পোর্শনও পড়ে। ওকে, অ্যালজেব্রিক জিওমেট্রির পোর্শন। নন কমিউটেটিভ জিওমেট্রি যেটা, যেটাকে অনেকে এনসিজি বলে, এনসিজি নন কমিউটেটিভ জিওমেট্রি, এটা অ্যাকচুয়ালি মানে দেখবি কোন বলে একজন ম্যাথামেটিশিয়ান আছেন, নামটা আমার মনে পড়ছে না, কিছু এ কোন। ঠিক আছে, উনি প্রথম এটাকে
নিয়ে আসেন, কারণ উনি বলেন যে যখন কমিউটেটিভ অ্যালজেব্রা ফাংশন হচ্ছে তাহলে নন কমিউটেটিভ অ্যালজেব্রা ফাংশন কেন হবে না। ঠিক আছে, এইটার গ্রেট এক্সাম্পল হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, যে অবজারভেবল ফ্রম নন কমিউটেটিভ অ্যালজেব্রা অফ অপারেটর। ঠিক আছে, অপারেটরের নন কমিউটেটিভ অ্যালজেব্রার রেসপেক্টে যে অবজারভেবলস গুলো বানানো হয়, রেফারেন্স ফ্রেম গুলো, তার রেসপেক্টে অবজারভেবল মানে অনেক রকমের হতে পারে, আমি শুধুমাত্র রেফারেন্স ফ্রেমটা বলছি কোয়ান্টাম মেকানিক্স এর রেসপেক্টে। ঠিক আছে, তুই দেখবি ফিজিক্সে ফাজি ফাজি সেট আছে, ফাজি স্পেস আছে, তাই না, ফাজি স্পেস, ওটাও। ঠিক আছে, এগুলো সবই নন কমিউটেটিভ জিওমেট্রি, মানে নন কমিউটেটিভ জিওমেট্রির মানে সেকশনটাই অ্যাকচুয়ালি ফিজিক্স ঘেঁষা। ঠিক আছে, এটা ফিজিক্স ঘেঁষা সেকশন। আচ্ছা, কমিউটেটিভ জিওমেট্রিটা স্ট্যান্ডার্ড, যেটা অ্যালজেব্রিক জিওমেট্রি, ডিফারেনশিয়াল জিওমেট্রির মধ্যে পড়ে। মানে ওটা একদম কোর ম্যাথামেটিক্স, মানে ওই কমিউনিকেটিভ। হ্যাঁ, অ্যাপ্লিকেশন প্রচুর আছে ফিজিক্সে, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে, কিন্তু কোর ম্যাথামেটিক্স। কিন্তু নন কমিউটেটিভ জিওমেট্রিও দেখ, ফিজিক্সের সমস্ত কিছুই কোর ম্যাথামেটিক্স, কিন্তু এর যে ডিরেক্ট ইমপ্লিকেশন, ডিরেক্ট আইডিয়াটা, সেটা পুরোটাই কিন্তু ফিজিক্স ঘেঁষা। ঠিক আছে, ইন শর্ট বললে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আর খুব সহজ কথা, যদি এক কথায় তুই আমাকে বলতে চাস সামারি বলো, এক কথায় কি, তাহলে কমিউটেটিভ জিওমেট্রিটা হচ্ছে যেটা ওই কমিউটেটিভ অ্যালজেব্রার উপরে ডিপেন্ড করে, আর নন কমিউটেটিভটা হচ্ছে জিওমেট্রি উইদাউট পয়েন্টস। ঠিক আছে, এটা এটা হচ্ছে এক কথা, নন কমিউটেটিভ জিওমেট্রিকে বলা হয় জিওমেট্রি উইদাউট পয়েন্টস। ঠিক আছে, যেমন অপারেটর, ম্যাট্রিসেস, কারণ আমরা জিওমেট্রিতে নর্মালি পয়েন্টকে খুব গুরুত্ব দিই না, কোঅর্ডিনেট। ওকে, কিন্তু নন কমিউটেটিভ জিওমেট্রিতে আমরা সেটা করি না। আমরা এই যে তোকে বললাম কোয়ান্টাম মেকানিক্স থেকে দিচ্ছি, অবজারভেবল মানে যেগুলো রেফারেন্স ফ্রেমও বলতে পারিস, কিন্তু তা ঠিক নয়, বাট আপাতত জেনেরা। তো অবজারভেবল ইন নন কমিউটেটিভ জিওমেট্রি হলো কি, অপারেটর, ম্যাট্রিসেস, ঠিক আছে, ম্যাট্রিক্স, অপারেটর, লিনিয়ার ম্যাপ, এগুলো। ফলে ওখানে কোনো পয়েন্টের ভ্যালু নেই, ওখানে অপারেটরের ভ্যালু আছে। বুঝতে পেরেছিস তো? ফলে এক্স্যাক্টলি তাই, তুই এটা কনসাসলি জিজ্ঞেস করলে কি আনকনসাসলি আমি জানি না, কিন্তু তুই যদি আমার প্রথম পেপারটা দেখিস, আমি কিছুদিন পরে আমার সেকেন্ড পেপারটাও আসবে আর্কাইভে, আমি ওখানে স্পেকট্রাল অ্যানালিসিস করেছি। স্পেকট্রাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি নন কমিউটেটিভ জিওমেট্রি হয়। স্পেকট্রাল অ্যানালিসিস ফাংশন অ্যানালিসিসের একটা পার্ট। স্পেকট্রাল মানে হচ্ছে স্পেকট্রাম থেকে কথাটা আসে, স্পেকট্রাম মানে আইগেন ভ্যালু। তো সেখানে অপারেটর দরকার হয়, অপারেটরের রেসপেক্টে স্পেকট্রাল অ্যানালিসিস হয়। তো আমি আমার স্পেস টাইম জিওমেট্রিরও অপারেটর অ্যানালিসিসের মাধ্যমে স্পেকট্রাল অ্যানালিসিস করেছি। আর একটা যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে টপোলজিক্যাল ডিনামিক্যাল সিস্টেমের উপরে, যেটা নিয়ে আমরা রিসার্চের ক্লাস করি। তো তার রেসপেক্টে সেখানেও আমরা স্পেকট্রাল অ্যানালিসিস করবো। মানে ওর যে এগুলো আলটিমেটলি স্পেকট্রাল অ্যানালিসিসের পুরো পার্টটাই নন কমিউটেটিভ জিওমেট্রির মধ্যে পড়ে। মানে স্ট্যান্ডার্ড ইনভার্স মোবিয়াস ব্যান্ড, যেটা ইনভার্স মোবিয়াসটা তো আমার নিজের নাম দেওয়া, তো মোবিয়াস ব্যান্ড। আর অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথামেটিক্সে ইনভার্স মোবিয়াস বলে কিছু এক্সিস্ট করে না, ওটা আমিই নাম দিয়েছি। ঠিক আছে, তো আর আরেকটা যেটা কাজ করছি, আরো 2-3টে কাজ করছি, যার মধ্যে সেকেন্ডের কাজটা একটা পার্টিকুলার ম্যানিফোল্ড, এখন আমি বলবো না, পেপারটা বেরোলে তোরা নিজেরাই স্ট্যাটাসে দেখতে পাবি। তো সেটাও নন ওরিয়েন্টেবল ম্যানিফোল্ডের ওপরে। তো সেখানেও ওই নন কমিউটেটিভ, সমস্তটাই নন কমিউটেটিভ। ঠিক আছে, ফলে আমার কোর আইডিয়াটা একটা নন কমিউটেটিভ জিওমেট্রির ওপর বেস করে। ঠিক আছে, মানে অনেক কিছু আছে যার মধ্যে নন কমিউটেটিভ জিওমেট্রি এবং হারমোনিক অ্যানালিসিসও আছে। যে আমার যে সেকেন্ড পেপারটা আসবে সেটা এখন আর্কাইভে হোল্ডে আছে, ওটা আর্কাইভে মডারেটর চেক হচ্ছে, ওটা আসবে। ওটা অ্যাকচুয়ালি হারমোনিক অ্যানালিসিসকে জিওমেট্রিক্যাল সেন্সে মার্জ করছে, মানে ওটা একটা জিওমেট্রিক্যাল পার্সপেক্টিভ অফ হারমোনিক অ্যানালিসিসও বলা যেতে পারে। ঠিক আছে, বেস কনস্ট্রাকশন টপোলজিক্যাল ডিনামিক্যাল সিস্টেম, কিন্তু আস্তে আস্তে ওখানে আমরা ফ্রেম থিওরিকে এনে, স্পেকট্রাল থিওরিকে এনে, ঠিক আছে, যেটা ডিনামিক্যাল সিস্টেমে এখনো ফ্রেম ইনডিউস ডিনামিক্যাল সিস্টেম আসেনি, ফ্রেম থিওরিকে ইউজ করে আসেনি, ওটা আমারই ফার্স্ট কাজ এখনো অব্দি। ঠিক আছে, যেটা আমি এখনো অব্দি দেখলাম নোভেলটি চেকে, তো ফ্রেম থিওরি এখন অব্দি আসেনি। তো ইট কামস ফ্রম দ্য আইডিয়া অফ কমিউটেটিভ নন কমিউটেটিভ জিওমেট্রি। ঠিক আছে, তুই আনকনসাসলি জিজ্ঞেস করেছিস, বাট কনসাসলি আমি এটা কাজ করছি। ঠিক আছে, মানে এটা পুরোটাই অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম মেকানিক্স, এইগুলো থেকেই নন কমিউটেটিভ জিওমেট্রি গুলোকে বেশি ভালোভাবে ডিরাইভ করা হয়, কারণ ওখানে তোর ক্লাসিক্যাল অ্যাপ্রোচ কোনোভাবেই কাজে দেবে না, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ একদম ফেল করে যাবে। ঠিক আছে, যাই হোক, এটা রিসার্চের ক্লাসে আমরা আরো ডিটেলে আলোচনা করবো।
তার মধ্যে আমার আশা করি নেক্সট উইকের মধ্যে আমার পেপারটা চলে আসবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওখানে ওটা মডারেটর চেক একটু অসুবিধা হয়েছে, কারণ আমি ওখানে ম্যাথ ফিজিক্সও দিয়ে দিয়েছিলাম। ওটা মডারেটর চেকে অসুবিধাটা হয়েছে কারণ আমি ম্যাথ ফিজিক্স দিয়ে দিয়েছিলাম, মানে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ম্যাথামেটিক্যাল ফিজিক্স অ্যাকচুয়ালি আর্কাইভে খুব স্ট্রিক্ট একটা নোশন, কিন্তু আমারটা মোটিভেশন ইউজ হয়েছে। আমি ওখানে একটা কুকম্যান অপারেটর ইউজ করেছি, ম্যাথামেটিক্যাল ফিজিক্সই আসে, কোয়ান্টাম মেকানিক্স, টাইম রিভার্সাল, যেটা আমরা ফার্স্ট পেপারেও ছিল, কিন্তু সেটা মোটিভেশন, কোর ম্যাথ ফিজিক্স নয়। তো সেই জন্য এটা হোল্ডে চলে গেছে। ওরা এখন ওটাকে ভালোভাবে রিভিউ করে দেখবে আদৌ ম্যাথামেটিক্যাল ফিজিক্সে দেবে কি দেবে না। আদারওয়াইজ নাহলে ওটা চলেই আসতো। আমি বুধবার পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, আসলে তখন ডিসকাস করব, দেখতে পাবি রিসার্চের গ্রুপে স্ট্যাটাস তো দেখতে পাবি। ঠিক আছে। ওটা নন কমিউটেটিভ জিওমেট্রি। তাহলে আমরা এখানে কি দেখছি যে আমরা এখানে আলোচনা দেখ, আমরা অলরেডি দেখে নিলাম কনভেক্স কম্বিনেশন দিয়ে এটা লিনিয়ার কম্বিনেশন ইন্ডিপেন্ডেন্ট হয়। The domain of f and g need not be Rn, can be replaced by any topological space. কিন্তু দেখ, এখানে ডোমেন নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না। এই যে ডোমেনে কোনো অসুবিধা নেই, কারণ ডোমেন আমরা যা ইচ্ছে নিতে পারি, টপোলজি তো চাই। কিন্তু কো ডোমেনে তুই ভালো করে লক্ষ্য কর, এখানে কনভেক্স কম্বিনেশন নিয়েছি, তো কো ডোমেনও তো চাই। এখানে Rn কেন কনভেক্স কম্বিনেশনকে স্যাটিসফাই করছে কি মনে হয়? Rn এ কেন কনভেক্স কম্বিনেশন স্যাটিসফাই হচ্ছে কি মনে হয়? খুব সিম্পল লজিক, কি মনে হয়? Rn এ কেন কনভেক্স কম্বিনেশন স্যাটিসফাই করছে? এখান থেকেই অ্যাকচুয়ালি শেখার জিনিস। হ্যাঁ, আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে কনভেক্স কম্বিনেশন নিয়েছি, তাহলে লিনিয়ার কম্বিনেশন মানে একটা লাইন, ফলে এখানে স্ট্রেট লাইন হোমোটপের আইডিয়াটা স্যাটিসফাই করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে কনভেক্স কম্বিনেশন নিতে পারলাম কেন? শুধু আরএন তো একটা হাইপার প্লেন বোঝায়। Rn একটা কনভেক্স সেট বলে, হ্যাঁ, Rn একটা কনভেক্স স্পেস, ফলে দেখ আমরা ডোমেনে তো কনভেক্সিটির কোনো প্রয়োজন নেই। ডোমেন যা ইচ্ছা হোক না, তাই ডোমেন যে কোনো টপোলজি হতে পারে, ক্যান বি রিপ্লেস বাই এনি টপোলজি। কিন্তু যদি আমাকে এই ওপরের স্ট্রেট লাইন হোমোটপি কনভেক্সিটির মাধ্যমে আনতে হয়, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য কোডোমেন? কোডোমেন বলছে টু আনসার দিস ডিফাইন ফার্স্ট। আমরা ডিফাইন করছি কি কনভেক্স কম্বিনেশন কাকে বলে? কনভেক্স কম্বিনেশন আমরা বলছি যে লেট x1 x2 ডট xn বিলংস টু R, তাহলে দেন alpha 1 x1 dot alpha n xn where alpha I greater equals to 0 and for all I summation alpha equals to 1. ঠিক আছে, এটাই কনভেক্স কম্বিনেশনের বক্তব্য। তাহলে যদি আমরা বলি, তাহলে এইটার উত্তর দেওয়ার জন্য কোডোমেন কেমন হবে, আমরা যদি বলি এটা সেকেন্ড কোশ্চেন আমরা নিয়ে আসছি এখানে, কি সেটা? হোয়াট ইজ কনভেক্স সেট? কনভেক্স সেট কি? এটা একটা কনভেক্স সেট, কিন্তু এটা একটা কনভেক্স সেট নয়, কারণ এখানে দুটো পয়েন্ট আমি যদি নিই, তাহলে এর যে লাইনটা, সেই লাইনটা কিন্তু এন্টায়ারলি এর ভেতরে থাকবে না। এখানে যদি দুটো পয়েন্ট নিই, এই লাইনটা এন্টায়ারলি এর ভেতরে থাকবে, ফলে এটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে নট কনভেক্স। ঠিক আছে, এখন দেখ এ সাবসেট অফ এ ইউক্লিডিয়ান স্পেস, subset of a Euclidean space or a affine space, কাকে বলে affine space or affine space R is a convex set if convex space ও বলতে পারিস, convex space if given, কাকে বলে affine space? Given any 2 point in the subset, the subset contains the line segment that joins এটাই কনভেক্সের বক্তব্য। অ্যাফাইন স্পেস কি? হোয়াট ইজ অ্যাফাইন স্পেস?
দেখা যাক। মানে ওই এমন একটা ভেক্টর স্পেস যেখানে কোনো ফিক্সড অরিজিন নেই। হ্যাঁ, একদমই তাই। এমন একটা ভেক্টর স্পেস যেখানে ফিক্সড অরিজিন নেই। ঠিক আছে? এইটা একটা অ্যাফাইন স্পেসের এক্সাম্পল। নিচেরটা তো, নিচের যে কালার্ড জায়গাটা, নিচে যে এই লাইট কালার ব্লুটা নয়, নিচের যে কালারটা সেটা অ্যাকচুয়ালি একটা স্পেস, R3 বলতে পারিস। কিন্তু তার উপরে এই যে নীল জায়গাটা, এটা অলরেডি আমরা এতেও দেখেছি, ডিফারেন্সিয়াল জিওমেট্রি সেমিস্টার 1 এর যে সিলেবাস, লেভেল স্পেস বলে, লেভেল কার্ভ নাম দেওয়া হতো ওটাকে। তো লেভেল কার্ভ বানানো হয় অ্যাকচুয়ালি অ্যাফাইন স্পেসের উপরে। লেভেল কার্ভটা বানানো হয় অ্যাকচুয়ালি অ্যাফাইন স্পেসের উপরে। ওকে, তো এটা একটা লেভেল তৈরি করে দিচ্ছি, এইটা অ্যাকচুয়ালি তোর অ্যাফাইন স্পেস। তাহলে রিমার্ক অ্যাফাইন স্পেসটা আমি লিখিয়ে দেবো। রিমার্ক এ কনভেক্স সেট or a region is a subset, হ্যাঁ ওটাই, f of x equals to some constant. Convex set or a region is a subset. Every line into a single line segment which fully lies within the region. Convex set or a region is a subset. Every line into a single line segment which is fully lie within the region. এটা কনভেক্সের রিমার্ক। এবার হচ্ছে অ্যাফাইন স্পেস। An affine space is a geometric structure that generates some of the property of the Euclidean space, some of the property of the Euclidean space, but this these are happen to be independent of the idea of distance and measurements of angles. These are happen to be independent of idea of distance and measurement of the angle. এখানে কেটে কেটে দেখা যাচ্ছে এখানে লেখাটা, measurements of angle. Okay, তাহলে আমরা এখানে একটা আনসারে এসে পৌঁছাতে পারছি। কোডোমেন কেমন হবে? The convex combination convex combination of 2 points of Rn should be provided in Rn. এটা আমরা জানি। তাহলে 3 নম্বর, যদি আমরা বলি 3 নম্বর যে let x be a topological space and y be a convex subset
সাবসেট অফ Rn, তাহলেও ঝামেলা মিটে যাবে। আমাদের এখানে কোডোমেন কেমন চাই এটাই তো প্রশ্ন ছিল। হ্যাঁ যদি আমরা বলি কনভেক্স সাবসেট অফ Rn, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে বলতে পারি যে আলফা বিটা এক্স থেকে ওয়াই কন্টিনিউয়াস, ডিফাইন এইচ যেটা এক্স ক্রস আই থেকে ওয়াই তে, এইচ অফ এক্স ইকুয়ালস টু টি আলফা এক্স প্লাস 1 মাইনাস টি বিটা এক্স। H is continuous function, therefore alpha homotopic to beta under the homotopy H. এটা হোল্ড হবে। আর যদি কিউ ইন জেনারেল চায়, জেনারেলাইজড কনভেক্স স্পেস নিয়ে নিচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই। যদি জেনারেলাইজ কনভেক্স স্পেস নিয়ে নেয় সেখানেও হবে। সর্দি হয়েছে। 4 নম্বর এক্সাম্পল, যদি আমরা বলি সাপোজ আমাদের কাছে ডিসক্রিট স্পেস আছে, ইটস আ ডিসক্রিট স্পেস, x ইজ ডিসক্রিট এবং f হচ্ছে একটা ফাংশন যেটা x থেকে x, ঠিক আছে, এবং f is homotopic to the identity map। ডিসক্রিট স্পেসে একটা ফাংশন আইডেন্টিটি ম্যাপের সাথে হোমোটপিক, দেন f অ্যাকচুয়ালি নিজেই আইডেন্টিটি ম্যাপ হয়ে যাবে। তার মানে এখান থেকে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে ডিসক্রিট স্পেসে আইডেন্টিটি ম্যাপের সাথে হোমোটপি একমাত্র আইডেন্টিটি ম্যাপই হয়। হ্যাঁ একদম, প্রুফ করা যায়। f is homotopic to identity map দেওয়া আছে, আমি এখানে লিখছি given f is homotopic to identity map implies there exists a continuous function এটা যেটা কি করছে f x, 0 নিচ্ছে, f of x দিচ্ছে, আর f of x, 1 এ কি দিচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি x ই দেবে, তাই না? আইডেন্টিটি মানে x কে x এ ম্যাপ করছে, তাহলে x ই পেয়ে যাব। এখন f is continuous, এটা given, এটা তো বোঝাই যাচ্ছে হোমোটপি মানে কন্টিনিউয়াস। আমি যদি সিঙ্গেলটন x, ক্যাপিটাল I is connected set, right? I connected, 0 1 connected, singleton set connected, product। তাহলে একটা জিনিস তো সত্যি যে f of x cross I ইমেজ অফ কন্টিনিউয়াস ইমেজ কানেক্টেড। কানেক্টেড হবে, হ্যাঁ একদম। এখন এক্সটা কেমন, ডিসক্রিট তো, এক্সটা ডিসক্রিট সেট, ডিসক্রিট সেট তো ডিসকানেক্টেড। বলছি কম্পোনেন্ট হবে না না, এইটা একটা কানেক্টেড সাবসেট অফ এক্স, এক্স নিজে কি ডিসক্রিট স্পেস, তাহলে এখন ইমেজটা তো কানেক্টেড, তাহলে এফ অফ এই জিনিসটা কি হয়ে যাবে, ইজ সিঙ্গেলটন, কারণ ডিসক্রিট স্পেস নিজে ডিসকানেক্টেড। এখন এইটা কানেক্টেড সাবসেট, তার মানে একমাত্র পসিবিলিটি কি সিঙ্গেলটন। হ্যাঁ একদম একদম, হ্যাঁ। এবার দেখালে এর ইমেজই সিঙ্গেলটন হয়ে যাচ্ছে, তার মানে এই গোটা এফ এর ইমেজ কি একটাই পয়েন্ট, তাই না?
হ্যাঁ হ্যাঁ তাহলে আলটিমেটলি স্মল এফ অফ এক্সটা কি, এফ অফ এক্স কমা জিরো, হ্যাঁ এবং এবং এক্স কমা ওয়ানটা কি, সেটা এক্স। এখন যেহেতু হ্যাঁ সিঙ্গেল টন, তাহলে এটা দুজনে ইকুয়াল হবে, কারণ দুটো আলাদা ভ্যালু দিলে তো এটা সিঙ্গেল টন থাকে না। সেম হয়ে যাবে, হ্যাঁ এক্স্যাক্ট। তাহলে therefore therefore by the arbitrariness of f, we have f is equal to identity of x. Okay, তো আরবিটারিনেস অফ এক্স হবে না ওটা? না, আমরা এখানে যে কোনো একটা ফাংশন ধরেছি যেটা আইডেন্টিটির সাথে ইকুইভ্যালেন্ট, তাহলে সেটাই কি হয়ে যাবে, আইডেন্টিটি। এটাই প্রমাণ করছি আমরা। এক্স 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 মানে এখানে আইডেন্টিটি ফাংশনকে বোঝাচ্ছে, সিঙ্গেলটন এক্স কে বোঝাচ্ছে না। আচ্ছা এখানে আচ্ছা। প্রমাণ করতে দিয়েছে যে কোনো ডিসক্রিট স্পেসে যে কোনো ম্যাপ যেটা আইডেন্টিটির সাথে ইকুইভ্যালেন্ট হোমোটপিক্যালি, সেটাই আইডেন্টিটি। হ্যাঁ এটাই, ঠিক আছে। ভালো করে একবার দেখে নে, যেটা দেখবি এটা একটা গোটা ক্লাস আমি 51 মিনিটে পড়িয়েছি, ঠিক আছে। এটা একটা গোটা ক্লাস, কমসে কম 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস। এটা আমি 51 মিনিটের বললাম, ফলে খুব তাড়াতাড়ি বলেছি। দেখে নে, গোটা ক্লাসটাই মিটে গেল। হ্যাঁ, ঠিক আছে। বাকিগুলো দেখ।
এবার আমি তোর প্রথম প্রশ্নটা করাবো, ওই যে হ্যাঁ দাদা। এক্স। দাঁড়া আমিও খুলছি তাহলে পিডিএফ। হুম, প্রথম তোর এক্সারসাইজ সেট 1। দেখি কতটা ইজি ওয়েতে করা যায় সলিউশন। আচ্ছা, তো আচ্ছা দাদা আমরা বলছি এখানে R2/Z2 যেটা লিখেছে সেটা কি তোমার এই কোশেন্ট গ্রুপ বোঝা যাচ্ছে না? হ্যাঁ কোশেন্ট, একদম কোশেন্ট রিলেশন। ঠিক আছে, ওখানে তাহলে তুই, আমি ডেফিনেশন অফ দ্য স্পেস লিখে দিই, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। ডেফিনেশন অফ দ্য স্পেসেস কি সেটা? লেট Z2 be the quotient space of R2 under the equivalence relation twiddle where x comma y twiddle to x dash y dash if and only if x minus x dash y minus y dash belongs to set। ঠিক আছে, এটা প্রথম। আর তারপরটা তো টোরাস, এটাও একটা কনস্ট্রাকশন লেখা যেতে পারে। এটা প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে let S1 cross S1 denote the Cartesian product of two unit circle where S1 cos theta sin theta, theta belongs to R, subset of R square। ঠিক আছে, ওকে। এবার আমি তো হ্যাঁ স্পেসের ডেফিনেশন গুলো লিখে দিলাম। এবার আমরা প্রুফে যাই। প্রুফ, প্রথমে আমরা ডিফাইন করছি, ডিফাইন f R square to S1 cross S1 by f of xy is equals to e 2 pi ix e 2 pi iy। ঠিক আছে, হ্যাঁ একদম। হুম, একটা জিনিস না।
এবার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos 2 পাই x sin 2 পাই x এটা পুরোটা নয় কিন্তু দাঁড়া জায়গাটা পড়বে না। cos 2 পাই y sin 2 পাই y এইটা ওই 2 পাই i x এর দুটো সেকশন হয় না, cos 2 পাই i ওটা sin হ্যাঁ হ্যাঁ, ওটাকে ব্রেক করে নিতেছে। দুটো কোঅর্ডিনেটে ভেঙে নিলাম। এটা 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 হচ্ছে স্যার S1 এর ভেতরে, এটা হচ্ছে S1 এর ভেতরে, আলাদা আলাদা S1 এ, ঠিক আছে? হুম হুম হুম। যেহেতু কোঅর্ডিনেট তাই আমরা ওই 1 এবং আয়োটা বেসিস দিয়ে মাল্টিপ্লাই করে লিখিনি, 1 cos 2 পাই x প্লাস আয়োটা sin 2 পাই x লিখিনি, ঠিক আছে, যেহেতু কোঅর্ডিনেট ডিফাইন করছি। হ্যাঁ, বুঝতে পারছি। এবার এটা একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপ, ওকে? তো শুধু কাজ হবে এটার ওয়েল ডিফাইন্ডনেসটা চেক করা, ঠিক আছে? খুব সহজ, ঠিক আছে? কি করে চেক করবো? এই দুটো আলাদা আলাদা এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিয়ে নিবি, দেখবি তাদের ইমেজ যদি সেম হয় তাহলে তারা আলটিমেটলি নিজেরাও সেম হচ্ছে, ওটাই তো ওয়েল ডিফাইন্ডনেস। আর ইনজেক্টিভের উল্টো, মানে সেম ইনপুটের জন্য সেম আউটপুট দেবে। হ্যাঁ, এবার আমরা বলছি যে f induces phi, এটা হচ্ছে R2 ওভার Z2 থেকে, ঠিক আছে? এটা R2 থেকে F1 এ আছে, এটা থেকে একটা ইনডিউস ম্যাপ নিলাম যেটা কোশেন্ট গ্রুপ থেকে S1 বসালে তাকে পাওয়াই যাবে। কিরকম ভাবে? যে এই জন্য আমাকে ওয়েল ডিফাইন্ডনেস এর প্রুফটা করতে, ছাড় আমিও করি, কারণ ইকুইভ্যালেন্স ক্লাসের রেসপেক্টে এই ঘটনাটা ঘটবে। দেন এক্স মাইনাস এক্স ড্যাশটাকে আমি নাম দিচ্ছি এম এবং ওয়াই মাইনাস ওয়াই ড্যাশটাকে নাম দিচ্ছি আমি এন, যেখানে এম এন বিলংস টু জেড। দেয়ারফর এফ অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ is equals to e to the power 2 pi I x minus m e to the power 2 pi I y minus n equals to e to the power 2 pi I x 2 pi I m 2 pi I y minus 2 pi I n। এটা দুটো অংশে ভেঙে দিলাম। এখন 2 পাই আই এর আমাকে কি দেবে? 1 তো 2k পাই আই 1 দেয় তো আমাকে, হ্যাঁ, ইন্টিজার আছে। ই 2 পাই আই এক্স ই 2 পাই আই ওয়াই পড়ে থাকবে, যেটা বেসিক্যালি এফ অফ এক্স ওয়াই। ওয়েল ডিফাইন্ডনেস প্রুভ হয়ে গেল। ডাজ এফ ইজ কনস্ট্যান্ট অন ইকুইভ্যালেন্স ক্লাসেস, এটা লিখতে পারি এখান থেকে। ডাজ এফ ইজ কনস্ট্যান্ট অন ইকুইভ্যালেন্স ক্লাসেস, না কারণ দা, দুটো বুঝলাম না।
দুটো এলিমেন্ট নিয়েছি সেম ইকুইভ্যালেন্ট রিলেশনে আছে, তার মানে তারা সেম ইকুইভ্যালেন্স ক্লাস থেকে বিলং করে তো। হ্যাঁ একদম। সেম ইকুইভ্যালেন্স ক্লাসের দুটো এলিমেন্ট নিয়েছি, দুজনের ভ্যালু সেম এলো, তার মানে কি সেম ইকুইভ্যালেন্স ক্লাসের উপরে সমস্ত ভ্যালু সেম, মানে এটা পিস ওয়াইজ আচ্ছা আচ্ছা। কনস্ট্যান্ট অন ইকুইভ্যালেন্ট ক্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি। ঠিক আছে। ঠিক আছে, লজিকটা দেখছিস? এটা অ্যাকচুয়ালি কিন্তু এই হ্যাঁ অঙ্কটা ভালো মারাত্মক। অঙ্ক, এই জন্যেই। ঠিক আছে, এই কনসেপ্টটা বেশ ভালো লাগলো, মানে যে পার্টিশনে পিস ওয়াইজ যেটা বললে। হুম, এটা ভালোই। কেন ভালো? আমাকে, আমি অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমার যেটা পেপারটা আমি স্যারের সাথে লিখছি সেখানে ইউজ করেছিলাম, কিন্তু পরে আমাকে এই কনসেপ্টটা উইথড্র করে নিতে হলো। মানে পরে আমার কনস্ট্রাকশনের কেন? মাঝখানে, হ্যাঁ এর কারণটা এই কনসেপ্টটাকে ইউজ করে আমি মেট্রিক স্পেস তৈরি করেছিলাম। ঠিক আছে, তো পরে গিয়ে তার একটা প্রপার্টি যেটা আমি চাইছি, প্রপার্টিটা সেপারেবিলিটি যাতে না আসে, কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশনটা থাকা সত্ত্বেও সেপারেবিলিটিটা চলে আসছে। ঠিক আছে, ফলে বাধ্য হয়ে আমাকে আহ, আমার কনস্ট্রাকশন থেকে মেট্রিক, ওই মেট্রিকটাকে, মানে আমি এই আইডিয়াটাকে উইথড্র করে দিতে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স আচ্ছা রিলেশনের উপর মেট্রিক, মানে ইকুইভ্যালেন্স রিলেশনের উপর ফাংশন তৈরি করা একটা খুব সুন্দর আইডিয়া। এটা প্রি এক্সিস্টিং আইডিয়া, এরকম না যে নতুন। এখানেও এখানেও দেখবি ওই আইডিয়াটার উপরে কিছুটা কাজ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আচ্ছা। আমার ইনোভেশনটা ছিল ওইখানে যে আমি ওটাকে মেট্রিকে ইউজ করেছিলাম। ঠিক আছে, তো ওটা আমি আবার ইউজ করব অন্য কোথাও, অন্য কোনো পেপারে, কিন্তু কিন্তু ওখানে ইউজ করাতে আমার লস হয়ে যাচ্ছিল। এখন জোর করে লস ডেকে আনার কোনো যুক্তি নেই, ট্রিভিয়াল হয়ে যাচ্ছিল স্ট্রাকচারটা বারবার। বারবার এটাই চলে আসছিল অ্যাকচুয়ালি, আমাদের সার্কেল বা টোরাসই চলে আসছিল, এইটাই সমস্যা। আচ্ছা ফলে ইকুইভ্যালেন্স রিলেশনের খুব সুবিধাও আছে, খুব অসুবিধাও আছে। ইকুইভ্যালেন্স রিলেশনের রেসপেক্টে স্পেস বানাতে গেলে তোর অনেক সময় তুই স্ট্যান্ডার্ড ট্রিভিয়াল স্পেস পেয়ে যাবি, যেমন সার্কেল, যেমন রিয়েল বা কোনো ইউক্লিডিয়ান স্পেস। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ইকুইভ্যালেন্স রিলেশনই তোকে, কারণ আমরা জানি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ইকুইভ্যালেন্স রিলেশন নিজেদের, সমস্ত ইকুইভ্যালেন্স রিলেশন গুলো নিজেদের মধ্যেও ওয়ান ওয়ান করেসপন্ডেন্স। ঠিক আছে, দুটো ইকুইভ্যালেন্স রিলেশন আলাদা নয়। ঠিক আছে, যেমন ইকুইভ্যালেন্স ক্লাস বলিস বা তুই বলিস, মানে যদি ক্লাস ইকুয়েশন থেকে ইকুইভ্যালেন্স ক্লাস জেনারেট করিস, যেটা আমরা সাইলোস দিকে দেখি, বা তুই কোশেন থিওরি থেকে, কোশেন থেকে তুই যাস কোশেন্ট ইকুইভ্যালেন্স রিলেশন ইউজ করিস, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা ওয়ান ওয়ান করেসপন্ডেন্সি নিজের মধ্যে। ঠিক আছে, ফলে ইকুইভ্যালেন্স রিলেশন খুব ভয়ঙ্কর একটা জিনিস যদি তুমি ঠিক মতো ইউজ না করো, আর খুব দারুণ একটা জিনিস যদি তুমি ঠিক মতো ইউজ করো। ঠিক আছে, তাহলে উই ক্যান ডিফাইন ফাই এক্স ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স স্কয়ার, ডিফাইন হয়ে গেল। তাহলে ফাই এক্স ওয়াইটা কিন্তু ইকুইভ্যালেন্স ক্লাসের উপরেই ডিফাইন হয়েছে, দেখ এখানে ইকুইভ্যালেন্স ক্লাস দিয়েছি আমরা, বক্স দিয়েছি, তাই না? হুম হুম। স্টেপ 3, এই ইকুইভ্যালেন্সের আইডিয়া গুলো, এই যখনই আমরা আর কে এই জেড দিয়ে ডিভাইড করে দিই বা অন্য কোনো রিলেশনে, তখনই অটোমেটিক্যালি চলে আসে। স্টেপ 3, is continuous since R2 থেকে S1 এসে আমরা জানি যে ফাই হচ্ছে কন্টিনিউয়াস, মানে এফ হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কোশেন্ট ম্যাপটাও, অ্যান্ড দ্য কোশেন্ট ম্যাপ কিউ R2 থেকে R2 over Z2 is continuous. Phi is continuous by the universal property of quotient space
ঠিক আছে, আর এটা কোশ্চেন স্পেস, এইটাও কন্টিনিউয়াস ফাংশন, এফটা নিজেও কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আর থেকে দেখ কিউ R2 থেকে কিউ R2 তে যাচ্ছে, মানে বেসিক্যালি তোর কাছে ফাই ম্যাপিংটা আলটিমেটলি কি হয়ে গেল, যে তোর কাছে আছে হচ্ছে এফ ম্যাপিং, যেটা বেসিক্যালি কি R2 থেকে S1 ক্রস S1 এ, ঠিক। এখন তোর কাছে আছে একটা কোশেন্ট ম্যাপ, যেটা বেসিক্যালি কি করছে R2 থেকে R2 ডিফারেন্স Z2 তে, আর এখান থেকে S1 ক্রস S1 এ, এই গোটাটা কাজ করছে হচ্ছে এফ, তাই তো। আর এইটুকুনি পোর্শনে কাজ করছে কি ফাই, ঠিক না। তাহলে যখনই হ্যাঁ তুই এফ কে এই সেকশন থেকে এই সেকশনে নিয়ে আসিস, তখন তখন অটোমেটিক্যালি R3 থেকে S2 যখন তুই ইন্ডিউস করলি কোশেন্টের রেসপেক্টে, R2 থেকে S1 ক্রস S1 তুই ইন্ডিউস করলি কোশেন্টের রেসপেক্টে, তখন R2 Z2 থেকে S1 এ S1 ক্রস S1 এ যে ইন্ডিউসড ম্যাপটা তৈরি হলো, সেটার জন্য একটা কিউ কোশেন্ট ম্যাপ অটোমেটিক্যালি তৈরি হয় এখানে, দ্যাট ইজ দ্য ন্যাচারাল কোশেন্ট ম্যাপ। ঠিক আছে, যে তুই বলছিস তুই গোটা আর থেকে S1 এ যাবি এবং তারপরে তুই কোশেন্ট রিলেশন অ্যাপ্লাই করছিস, যেই তুই কোশেন্ট রিলেশন অ্যাপ্লাই করলি এবং জিনিসটা কোশেন্ট স্পেস হলো, তখন একটা ন্যাচারাল হোমোমরফিজম পাওয়া যায়। মনে কর থিটা দিয়ে লিখতাম, মাপার বইতে ছিল। হ্যাঁ 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 মনে আছে হ্যাঁ। হ্যাঁ, এটাই মানে এটা হচ্ছে কিউ। এখন কোশেন্ট ম্যাপ নিজেই কন্টিনিউয়াস, এফটাও কন্টিনিউয়াস, তাহলে গোটা কালেকশন এটাও কন্টিনিউয়াস, এই পুরো পোর্শনটাই কন্টিনিউয়াস, তাহলে এইটাও কন্টিনিউয়াস হবে, তাই না। হ্যাঁ অবশ্যই। আর এছাড়া কন্টিনিউয়াসের ইনডিউস ম্যাপটা কন্টিনিউয়াসই হয়, কিন্তু থ্রু আচ্ছা কোশেন্ট ম্যাপ ইনডিউস হয়। ম্যাপ, দাদা দেখ আমরা, ইনডিউস ম্যাপ কি তুমি ওই ন্যাচারাল হোমোমরফিজমটার কথা বলছো? না ইনডিউস ম্যাপ মানে ফাইটার কথা বলছি, যেটা এফ থেকে তুই পেলি, ঠিক আচ্ছা আছে, আমরা আচ্ছা এফ ঠিক আছে। থেকেই তো ইনডিউস করলাম। হ্যাঁ 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 ঠিক আছে। তো এখানে আমরা কত দূর করেছি, কোশ্চেন ম্যাপ তো পাওয়া গেল। এবার শুধু আমাদের দেখতে হবে ফাই ইজ, কারণ হোমিওমরফিজম চাই, তাহলে বাইজেক্টিভি তো দেখতে হবে। তো বাইজেক্টিভটা কি করে প্রমাণ করবি? দাদা একটু ওই সারজেক্টিভিটির জন্য ছবিটা একবার দেখো। আর আরেকটু উপরে করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে ফাইভ বাইজেক্টিভ মানে তো প্রথমে সাবজেক্টিভ দেখাও, তো তার জন্য তুই নিয়ে নে ই টি 2 π IS, এবং নিয়ে নে ই 2 π IT, নিয়ে নে তুই S1 ক্রস S1 থেকে, তাহলে আমরা পেয়ে যাব আমরা কি পেয়ে যাব, যে phi of ST is equals to E2 πIS, E2 πIT. So phi is surjective. Phi is surjective. Similarly, injectivity জন্য কি চাই? Phi x comma y equals to phi x dash comma y dash, then E2 πIX E2 πIY equals to E2 πIX dash E2 πIY dash হয়ে গেল। তাহলে এটা ইনজেক্টিভিটিও স্যাটিসফাই করে গেল, সাবজেক্টিভিটিও স্যাটিসফাই করে গেল। এখান থেকে তুই ইজিলি লিখতে পারিস এটা, যে এটা ইমপ্লাই করছে E2 πI x মাইনাস এক্স ড্যাশ, যেটা বেসিক্যালি 1ই দেবে, কারণ 2k πI x মাইনাস এক্স ড্যাশ ন্যাচারাল ইন্টিজার, তাই না, মানে 2k πI ফরম্যাটেই আছে, ফলে এটাও আমাকে একটা ইন্টিজার দেবে।
কারণ এই দুটো সমান বলেছি, তাই না? তাহলে তুই যদি এইটাকে এবং এইটাকে বাঁ দিকে নিয়ে যাস, ঠিক আছে, মানে কম্পোনেন্ট ওয়াইজ আর কি, তাহলে তুই ডান দিকে কি পাবি? ওয়ানই তো পাবি। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ এই পুরো জিনিসটাকে তুই এইখানে নিয়ে গেলি ফার্স্ট কম্পোনেন্টে, এটাকে তুই সেকেন্ড কম্পোনেন্ট, তাহলে এদের ফার্স্ট কম্পোনেন্টে 1 1 চলে এলো তো। তাহলে এখন 2k পাই i 1, তার মানে বেসিক্যালি x মাইনাস এক্স ড্যাশ, এটা z এর এলিমেন্ট হতে হবে, y মাইনাস ওয়াই ড্যাশ কেও z এর এলিমেন্ট হতে হবে, কারণ 2k পাই কে একদম। এটা ইন্টিজার হতে হবে। এটা হয়ে যাবে। দেয়ার পর আমরা কি বলবো যে এক্স ওয়াই ইকুইভ্যালেন্স টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে আমরা হ্যাঁ কি বলবো? এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুইভ্যালেন্স ক্লাস দুটো সেম, এটাই তো ইনজেক্টিভিটি। আমরা দুটোকে হ্যাঁ হ্যাঁ সমান ইমেজ ধরলাম, এটা সমান চলে এলো, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, এবার দেখাতে হবে ফাই ইনভার্স কন্টিনিউয়াস, তাই না? ওটা দেখানো আরো সোজা, কারণ আর টু ওভার জেড টু হচ্ছে টি টু, সরি সরি টি টু না, কম্প্যাক্ট, ঠিক আছে? টি টু কেন? আর আর টু ওভার জেড টু ইজ কম্প্যাক্ট, তাই তো নাকি রে? ওটা বুঝতে পারলাম না, কম্পেয়ার করা বলছি। আর ওভার জেড আইসোমরফিক হোমিওমরফিক টু এস ওয়ান তো, আর ওভার জেড। আচ্ছা আচ্ছা, ওই রেসপেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পেয়ার, হ্যাঁ। তাহলে প্রোডাক্ট অফ টু কম্প্যাক্ট সেট, ফাইনাইট প্রোডাক্ট অফ কম্প্যাক্ট সেট আর কম্প্যাক্ট না? হ্যাঁ কম্পেয়ার। এখানে তো আর আর বাই কিন্তু জেড ক্রস আর বাই জেডই লেখা আছে। কিন্তু এখানে তোমার আর বাই জেড, আর এটা তো বলেছে আর টু ওভার জেড টু, আর আর ক্রস আর বাই জেড ক্রস আর বাই জেড কি তোমার আর টু বাই জেড টুই দেয়? ইন জেনারেলি হোমিওমরফিজমের রেসপেক্টে, তাই গ্রুপ থিওরি রেসপেক্টে বলতে পারো। আচ্ছা, ওকে ওকে। আর এতদূর না গেলেও চলবে, তুই দেখ না এখানে জেড টু যখন তুই ইন্টিজার দিয়ে এটাকে ইকুইভ্যালেন্স রিলেশনে নিয়ে আসছিস, তখন অ্যাকচুয়ালি হ্যাঁ ইকুইভ্যালেন্স ক্লাসগুলো তো ছোট হয়ে যাচ্ছে না। কারণ যখন তুই তোর কাছে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট ছিল আর টু তে বা আর এ, যখন তুই দুটো এলিমেন্টকে ইকুইভ্যালেন্স ক্লাসের মাধ্যমে নিয়ে এলি, তখন তুই বেসিক্যালি কি করলি? যত বড়ই ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট হোক না কেন, এন মাইনাস এন সেটাও তো ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স যে কোনো আরবিটারি ইরাশনাল নাম্বার সাথে নেগেটিভ ইরাশনাল নাম্বার, ওদের ডিফারেন্সটাও তো ইন্টিজার। হুম, একদম। মানে আলটিমেটলি পুরো জিনিসটা কম্প্যাক্টিফাই হয়ে যাবে। যত বড় এলিমেন্ট নিস না কেন, আচ্ছা, তার সাথে অন্য আর একটা বড় এলিমেন্টের ডিফারেন্স কখনো না কখনো ইন্টিজার দিয়েই দেয়। তারা মানে এটা তো তুমি তো ইনফর্মালি বললে, এটা কি কোনো ফর্মাল প্রুফ আছে? ফর্মাল প্রুফ এভাবে কিছু নেই। তুই ফান্ডামেন্টাল ডোমেনটা দেখতে পারিস, যে আর আচ্ছা টু এন আর বাই টু আর আর টু বাই জেড টু হোমিওমরফিক ফান্ডামেন্টাল ডোমেন, সেখান থেকে দেখা যেতে পারে। ঠিক আছে, এটার একটা লজিকটা ওটাই যে ফান্ডামেন্টাল ডোমেন আর টু এবং জেড টু দুটোই কম্প্যাক্ট। ঠিক আছে, এখানে ওইটুকুনি শুধুমাত্র লাগবে, ফান্ডামেন্টাল ডোমেনটা কম্প্যাক্ট, আর কিছু না। এছাড়া তুই বলতে পারিস না তুই ফান্ডামেন্টাল ডোমেন এখন কি, এটা একটা বড় সমস্যা। ওখান থেকে আমরা কি পাই? ঠিক আছে, সেটা থেকে একটা আলাদা ডিসকাশনই হয়ে যাবে যে ফান্ডামেন্টাল ডোমেনটা কেন। তবে তুই যেহেতু জিজ্ঞেস করছিস, ঠিক আছে, আমি লিখিয়ে দিয়ে তোকে ওটাও নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং এস ওয়ান ক্রস এস ওয়ান ইজ টি টু, এটা তো টোরাস, টোরাস তো টি টু হয়। ঠিক আছে, হুম। তাহলে দুজনেই হজডগ, প্রোডাক্টটাও হজডগ। ও যে কোনো বাইজেক্টিভ ম্যাপে হোমিওমরফিজম মধ্যে একটা রেজাল্ট বলেছিল। কন্টিনিউয়াস বাইজেক্টিভ ম্যাপ কম্প্যাক্ট থেকে হজডগ হবে, সেটা হ্যাঁ 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 এরকম ম্যাপ হয়, ওপেন ম্যাপ হয়, মানে ফাই ইনভার্স কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, ওপেন ম্যাপ। হ্যাঁ হ্যাঁ। প্রমাণ শেষ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসের রেসপেক্টে প্রমাণটা, যেটা আমি ফান্ডামেন্টাল ডোমেন বলছিলাম, যে একটা ইন্ডিভিজুয়াল প্রুফও ডিমান্ড করে যে
ফান্ডামেন্টাল ডোমেনটা কি? তো ধর তোর কাছে একটা ক্লোজ ইউনিট স্কোয়ার তুই নিবি, ক্লোজড ইউনিট স্কোয়ার। ইউনিট স্কোয়ার মানে বুঝতে পারছিস তো? প্রত্যেকটা লেন্থ কি 1 করে? এটা তোরা সিএসআই আর নেটের পরীক্ষায় প্রচুর বার এই অঙ্কটা এই ছবিটা দেখেছিস, কোনো না কোনো ভাবে একটা দিয়ে দেয়, যেখানে কম্প্যাক্ট কানেক্টেড দেখানোর জন্য এইটা ওই mod x less equals to 1 mod y less equals to 1 স্ট্রাকচার। হ্যাঁ, এটাই হবে। তো এইটা যদি ক্লোজড ইউনিট স্কোয়ার বলা হয়, যদি এখান থেকে তুই এটাকে তুই কনসিডার মানে এটাকে এই ক্লোজড ইউনিট স্কোয়ারে আমরা অ্যাকচুয়ালি প্রুফ করতে পারি যে কোনো ইকুইভ্যালেন্স ক্লাস R2/Z তো বেসিক্যালি এটা কোশেন্ট গ্রুপ, মানে কোশেন্ট স্পেস, তাই না? তাহলে কোশেন্ট স্পেসে ইকুইভ্যালেন্স ক্লাস থাকবে কোশেন্ট রিলেশনের দ্বারা, ঠিক না? তাই প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসের এক্স্যাক্টলি একটা করে রিপ্রেজেন্টেটিভ আছে, মানে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ মানে একজন এলিমেন্ট যেটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে। যেমন Z2 মডিউলো গ্রুপের মধ্যে কি হয়, 0 থেকে 0 Z5, 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, তাই তো? রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, 0 বার ক্লাস রিপ্রেজেন্ট করে, তাই তো? 0 ক্লাস। একদম। তো এখান থেকে এই ইকুইভ্যালেন্স ক্লাসের R2/Z2 ইকুইভ্যালেন্স ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ গুলো এক্স্যাক্টলি একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ এই স্কোয়ারের ভেতরে থাকবে। প্রত্যেকটা ক্লাসের এক্স্যাক্টলি একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ, বুঝতে পেরেছিস? আচ্ছা, মানে তুমি বলছো R2/Z2 এর মধ্যে যে তোমার ওই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো মানে এগুলো থাকবে, সেগুলো রিপ্রেজেন্টেটিভ সবই স্কোয়ারের মধ্যেই থাকবে। হ্যাঁ, তার ক্লাস রিপ্রেজেন্টেটিভ গুলো এক্স্যাক্টলি একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সবাই নয়, ঠিক আছে? আচ্ছা। যেমন Z5 এর মধ্যে 0 ক্লাস রিপ্রেজেন্টেটিভ, 5 ক্লাস রিপ্রেজেন্টেটিভ, 10 ক্লাস রিপ্রেজেন্টেটিভ, 0 বার, 5 বার, 10 বার এরা সেম ক্লাসের এলিমেন্ট, তাই না? বুঝতে পারছিস তো? দাদা কি বলে, কথাটা কেটে গেল, একবার বলো। Z5 এর মধ্যে এলিমেন্ট গুলো কি 0 বার, 1 হ্যাঁ, বার, 0 2 1 বার, 2 3 4। হ্যাঁ, একদম। ঠিক? তাহলে এখন হ্যাঁ, হ্যাঁ, 0 বার মানে বেসিক্যালি 0 এর ক্লাস, এর ভিতরে কারা আছে? 0, হ্যাঁ, 5, 10 সবাই আছে, তাই না? হ্যাঁ, 5 এর মাল্টিপল গুলো, হ্যাঁ, 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 তো বেসিক্যালি 5 ও তো ক্লাস রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, ওগুলো সেম ক্লাসের তো হয়ে যাচ্ছে। কোনো একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে থাকবে যখন তুই R2/Z2 থেকে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো নিবি। আচ্ছা, আচ্ছা। পার্টিকুলারলি কোনোটা থাকবে না, যে কোনো একটা থাকবে। এবার তুই লক্ষ্য কর না, R2 তে প্রচুর এলিমেন্ট আছে, কিন্তু তার মধ্যে থেকে তুই একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ তো পেয়ে যাবি যে এর মধ্যে থাকবে। ওই ওই একটাই তুই পাবি, বলছে না 10টা 5টা পাওয়ার, বলছি না, এটা প্রুফ করা যাবে, এটা প্রুফ, এটা থিওরেম, এটা প্রুফ করতে পারবো আমরা, এটা ক্লেম। আমি তোকে আইডিয়াটা বলছি, প্রুফ করা যাবে যে একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইউনিকলি এর ভেতরে থাকবে, একখানাই থাকবে, সবাইকে থাকতে হবে এরকম কেউ মাথার দিব্যি দিচ্ছে না, ঠিক আছে? এবার কি হচ্ছে, তুই যত ইকুইভ্যালেন্স ক্লাস পাচ্ছিস সবার থেকে একটা রিপ্রেজেন্টেটিভ, যে কোনো একটা, যে 0, যেমন Z5 এ 0ই আছে, তো আমি 0 না লিখে যদি Z5 কে এরকম লিখি 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, তাহলে তো ভুল লেখা নয় না। এক্স্যাক্টলি একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে থেকে যাবে। এবার একটা থাকছে, এবার তুই লক্ষ্য কর, ইকুইভ্যালেন্স ক্লাসের ভেতরে কোটি কোটি এলিমেন্ট আছে, কিন্তু ইকুইভ্যালেন্স ক্লাসের একটা রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসের এর ভেতরেই থাকছে, তাহলে আলটিমেটলি এই সেটটা কম্প্যাক্ট, তাহলে ওটাও কম্প্যাক্ট হয়ে গেল না আলটিমেটলি? হ্যাঁ, ইকুইভ্যালেন্স ক্লাসের রেসপেক্টে কম্প্যাক্ট হলো, এলিমেন্টের রেসপেক্টে নয়, কিন্তু বুঝতে পেরেছিস? আমি ওই কভার টভার দিয়ে ভাবছিলাম আর কি। ইকুইভ্যালেন্স ক্লাসের রেসপেক্টে কম্প্যাক্ট হলো, কারণ এলিমেন্ট ইনফাইনাইটলি মেনি আছে, কিন্তু তাদের ইকুইভ্যালেন্স ক্লাসও ইনফাইনাইটলি মেনি আছে, কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভও ইনফাইনাইটলি মেনি আছে, কিন্তু একটা করে ক্লাস রিপ্রেজেন্টেটিভ এর মধ্যেও আছে না? হ্যাঁ। এটাই। আচ্ছা দাদা, বলছি এটা প্রুফটা কোথায় পাবো, একটু বলবে? এটার প্রুফটা আমাকেই করাতে হবে, প্রুফটা বা কোনো রেফারেন্স বা কিছু বই?
রেফারেন্স আচ্ছা, এটা দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি খুঁজে বলে দেবো। তারা একটু দেখি একটু। তুই অ্যালেন হ্যাচারের অ্যালজেব্রিক টপোলজির বইটাতেও পাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই মাংক্রেসের বইতেও পেতে পারিস। ঠিক আছে দাদা। মাংক্রেসের বইটা একটু দেখিস, যখন ওই কোষের টপোলজির ওখানে পুরোটা থাকা উচিত। ঠিক আছে তাহলে দাদা। তুই ম্যানিফোল্ডের বইতে পাবি, জন লি এর যে ইন্ট্রোডাকশন টু ম্যানিফোল্ড, হ্যাঁ টপোলজিক্যাল হ্যাঁ। ম্যানিফোল্ড, ওইখানেও কোষেন গ্রুপের ট্রিটমেন্টটা আছে। ঠিক আছে, জন তাহলে লি। ম্যানিফোল্ডে টপোলজিক্যাল হ্যাঁ, জন লি টপোলজিক্যাল ম্যানিফোল্ড, ইন্ট্রোডাকশন টু টপোলজিক্যাল ম্যানিফোল্ড, জন লি, অ্যালজেব্রিক টপোলজি অ্যালেন হ্যাচার এবং মাংক্রেসের টপোলজি। ঠিক আছে, ঠিক আছে দাদা। তিনটেতেই পাওয়া যাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, এখানেই শেষ করছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।